এই মহিলাটি যেখানে তার স্বামীকে ভালোবেসে বিশেষ করে বিয়ে করেছিল, কিন্তু যখন সে গর্ভবতী হয় এবং তার গর্ভে সন্তান জন্ম দেওয়ার সময় ঘনিয়ে আসে, ঠিক তখনই তার ভালোবাসার স্বামী অন্য নারীকে বিয়ে করে ঘরে তুলে আনেন। শেষমেশ এই মহিলাটির সাথে কি ঘটেছিল? সে কি সত্যি না সংসার করেছিল, নাকি সে নিজের অধিকারের জন্য লড়েছিল? জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। মুভির শুরুতে আমরা সাজিয়া বানুকে দেখি, যেখানে এই মুভিটির প্রধান চরিত্র। সাজিয়া বানু প্রথমবার আব্বাসকে কোর্টে দেখে, আর প্রথম দেখাতেই বানু আব্বাসের প্রেমে পড়ে যায়। এদিকে আব্বাসও বানুর প্রেমে পড়ে যায়। এরপর পরিবারের সম্মতিতে তাদের দুজনের মধ্যে ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর তাদের জীবন খুব ভালোই চলছিল এবং তারা ভীষণ খুশি ছিল। বানু একজন গৃহবধূ, আর আব্বাস বেশিরভাগ সময় কাজের জন্য বাড়ির বাইরেই থাকে, কারণ সে একজন আইনজীবী। আব্বাস যখন কাজে থাকতো, সাজিয়া বানু প্রতিদিন নিয়ম করে আব্বাসকে কল দিত। এতে আব্বাসেরও ভীষণ ভালোই লাগতো। একদিন বানু যখন বাড়ির বাগানে ফুলের গাছ লাগাচ্ছিল, তখন সে দেখে পাশের বাড়ির ছাদ তার বাগানের অংশ ঢেকে ফেলেছে, যা তাদের জমির ভিতরে পড়েছে। তখন বানু শ্রমিকদের বলে দেয় সেই ছাদটা যেন ভেঙে ফেলে। এতে বানু আর প্রতিবেশীর মধ্যে তর্ক হয়, আর প্রতিবেশীরা রেগে যায়। এরপর একদিন যখন আব্বাস প্রতিবেশীর সাথে দেখা করে, তখন তারা মজা করে বলে, আমি তো তোমার বউয়ের বিরুদ্ধে কেস করতে পারি, সে আমার ছাদ ভাঙতে চেয়েছে। আব্বাস মজার ছলে বলে, আমি সেই বাগানের জমি বানুর নামে করে দিচ্ছি, তখন বানুই তোমাদের উপর কেস করতে পারবে, কারণ তোমার ছাদ তার জমির উপর পড়েছে। এরপর আশেপাশের লোকেরা বলতে শুরু করে যে বানু নাকি আব্বাসের উপর কালো জাদু করেছে। বিয়ের 13 বছর পর তাদের প্রথম পুত্র সন্তান হয়। বাড়িতে খুশির হাওয়া। এর কিছুদিন পর তাদের আরেকটি কন্যা সন্তান হয়। আব্বাস এখনো প্রায় সবসময় কাজের চাপে বাইরে থাকে, আর বানু বাচ্চাদের সঙ্গে বাড়িতেই সময় কাটায়। ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এরপর একদিন আব্বাসকে তার কাজের সূত্রে পাকিস্তান যেতে হয়। বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু আব্বাস কোনো ফোন করে না। তাই বানু তাদের কাজের মেয়েকে টেলিফোন চেক করতে বলে। কাজের মেয়ে জানায় টেলিফোন তো ঠিকই আছে। তাই পাকিস্তানের পরিচিত লোকদের কাছে ফোন করে খবর নেয় বানু, কিন্তু তারাও আব্বাসের সেরকম খবর দিতে পারে না। এরই মধ্যে আব্বাস একদিন ফোন করে বানুকে। সে জানায় সে সম্পত্তির ব্যাপার নিয়ে ঝামেলায় আছে, তাকে নিয়ে চিন্তা করতে হবে না। আব্বাস যখন পাকিস্তানে গিয়েছিল, তখন বানু গর্ভবতী ছিল। তাই এই সময় আব্বাস ছাড়া বানু খুবই একাকিত্ব অনুভব করে। এদিকে বানু তৃতীয় সন্তান হওয়ার সময় ঘনিয়ে আসে। কিছুদিন পর গাড়ির শব্দ পেয়ে মুখে হাসি ফোটে বানুর, কারণ আব্বাস পাকিস্তান থেকে ভারতে ফিরে আসে। তখন বানু ভীষণ খুশি হয়, কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সে জানতে পারে যে আব্বাস দ্বিতীয় বিয়ে করেছে এবং তার দ্বিতীয় স্ত্রী সায়রাকে এখানে নিয়ে এসেছে। এটা শুনে বানু ভীষণ ভেঙে পড়ে। সে আব্বাসকে প্রশ্ন করতে থাকে কেন সে এমন করলো। আব্বাস পরবর্তীতে বানুকে জানায়, আসলে পরিস্থিতিটা এমন হয়েছিল যে বিয়ে করতে হয়েছে। চিন্তা করো না, সায়রা তোমার কোনো কিছু দখল নিতে আসবে না, তাকে বাইরের রুমে রাখবো, তোমার সাথে কোনো সমস্যাই হবে না। তোমার এই প্রেগন্যান্সির সময় সে তোমার দেখাশোনা করবে। এসব বলার পর আব্বাস আরো জানাই, আমি তোমাকেই বেশি ভালোবাসি, তুমি আমার কাছে সবসময় এগিয়ে থাকবে। এগুলো শুনে কিছুটা শান্তি পাই বানু। একদিন বিকালে বানু ছাদে কাপড় শুকাতে গেলে সায়রা এসে তাকে বলে, আমার কিছু জিনিস লাগবে। বানু জানাই, ঠিক আছে, আমি তোমাকে বাজারে নিয়ে যাব। যেটা শুনে পাশের জন বানুকে টিটকেরি করে বলে, সতীনের উপর দেখে ভালোই দরদ উঠলে উঠেছে, তো দুজন যায় বাজারে। বানু সায়রার জন্য জিনিস কিনতে থাকে, যেগুলো সায়রা পছন্দ করে না। আবার আব্বাসও যে পছন্দ করে না তা ভালোভাবেই জানে সায়রা। তাই সে বলে, এসব কি কিনে দিচ্ছেন? এসব একটাও তো আব্বাস পছন্দ করে না। আর কি শুরু করেছেন? ভাবছেন আব্বাস আপনার প্রেগনেন্সির দেখাশোনার জন্য চ্যারিটি হিসেবে আমাকে এনেছে? তাহলে ভুল ভাবছেন। আব্বাস আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আসলে আমি আব্বাসের প্রথম ভালোবাসার মানুষ। আপনাকে বিয়ে করার আগে আব্বাস আমাকে ভালোবাসতো, কিন্তু আমার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আব্বাস আপনাকে বিয়ে করে। আপনি প্রথম বউ হলেও আমি কিন্তু তার প্রথম প্রেমিকা। আমার হাজবেন্ডের মৃত্যুর কথা শুনে ছুটে এসেছে আমার কাছে। মৃত্যুর দিনে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। আসলে আব্বাসের কাছে আমি চ্যারিটি নয়, বরং আপনি হচ্ছেন চ্যারিটি। এসব বলে সায়রা চলে যায়। বানুর মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ে। এ কি শুনলো সে? যাকে এত ভালোবাসে সে কিনা তাকে শুধুমাত্র করুণা করে রেখেছে। এসব শুনে বানু এক বুক কষ্ট নিয়ে আব্বাসের কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি আগে থেকে সায়রাকে চিনতেন? আব্বাস জিজ্ঞেস করে, তো কি হয়েছে? বানু বলে, ও তো আপনার সব পছন্দের জিনিস সম্পর্কে জানে। এবার আব্বাস রেগে গিয়ে বানুকে চুপ থাকতে বলে। বানু জানাই, আমি আপনার বেগম, আমাকে তো বিয়ের পর নাম ধরে ডাকেননি, আজকে কেন ডাকছেন? আব্বাস এবার ঘুমোতে বলে বানুকে। বানু মধ্যরাতে বাইরের রুমে এসে কান পেতে শুনে আব্বাস আর সায়রা হাসি ঠাট্টে মেতেছে, যা তাকে ভীষণ কষ্ট দেয়। তারপরে বানু সবকিছু মেনে নেয়। ধীরে ধীরে বাড়িতে রাজ শুরু করে সায়রা। এর মধ্যে বানুর আরো একটা বাচ্চা জন্ম নেয়। বানু শুধু তার 3 বাচ্চা পালতে থাকে। অন্যদিকে আব্বাস শুধু সায়রাকে নিয়ে মজ মস্তি শুরু করে, তাও আবার বানুর সামনে।
যা বানুকে বুকে পাথর বেঁধে মেনে নিতে হয়। একসময় সায়রাও প্রেগনেন্ট হয়। অন্যদিকে চলে আসে বানু ও আব্বাসের বিবাহ বার্ষিকী, তাই সে হাসি খুশি ভাবে নাস্তা নিয়ে আসে আব্বাসের অফিসে। আব্বাস তখন মিটিং করছিল। আব্বাস হঠাৎ বানুর আসা দেখে জিজ্ঞেস করে, এখানে কেন? বানু জানে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আব্বাস এবার মিটিং করতে আসার লোকদের একটু বাইরে যেতে বলে আর বানুকে জিজ্ঞেস করে, বিবাহ বার্ষিকী হয়েছে তো কি হয়েছে? বানু জানাই, আপনি তো আমাকে সময় দেন না, সারাক্ষণ তো সায়রাকে নিয়ে পড়ে থাকেন, তাই যদি আজকে আমাকে একটু সময় দিতেন। আব্বাস বলে, যা চাও তাই তো পাও, আবার কি শুরু করেছো? এত সময় করো কেন? যাও, এত সময় দিতে পারবো না। আরো বেশ কিছু কথা বলে। এসব কথা অন্যরাও শুনতে পায়। এতে বানু অনেক কষ্ট পায়। পরদিন যখন আব্বাস বাড়ি ফিরে আসে তখন জানতে পারে বানু তার 3 সন্তান নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছে। আব্বাস বানুর বাবাকে ফোন করে বলে, আমি প্রতি মাসে 400 টাকা পাঠাবো সন্তানদের খরচের জন্য। কিন্তু কিছুদিন পর আব্বাস নিজের মাকে বলে, বানুকে ফোন করে ফেরত আসতে বলো। বানু জানাই, আগে তাকে বলো সে যেন ক্ষমা চাই। এটা শুনে আব্বাস আরো রেগে যায়। এরপর আব্বাস বাচ্চাদের ভরণ পোষণের টাকা পাঠানোও বন্ধ করে দেয়। তাই নিরুপায় হয়ে একদিন বানু তার বাবাকে সঙ্গে নিয়ে আব্বাসের বাড়িতে যায়। বাড়িতে ঢুকেই দেখে আব্বাসের দ্বিতীয় স্ত্রী সায়রাও এখন এক সন্তানের মা। বাড়ির পরিবেশ দেখে বানুর বুকটা কেমন হু হু করে ওঠে। আব্বাস হঠাৎ বাচ্চাদের দেখে মায়ের ভরে ওঠে, তাদের কোলে নেয়, আদর করে। অনেকদিন পর বাবার আদর পেয়ে তারাও ভীষণ খুশি। এরপর বানু আব্বাসকে আলাদা করে কথা বলার জন্য ডাকে। আব্বাস একটু দ্বিধা নিয়ে আসে। সেখানে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়, যেখানে ভালোবাসা, অভিমান আর ভাঙনের ইতিহাস একসাথে মিশে আছে। বাধ্য হয়ে বানু বাবাকে সঙ্গে নিয়ে আদালতে যায় নিজের হক আদায়ের জন্য। হলিগঞ্জ সেশন কোর্টে বানু কোনো আইনজীবী ছাড়াই নিজের অভিযোগ নিয়ে হাজির হয়। কিন্তু বিচারক বলেন, তোমার মামলা মুসলিম পার্সোনাল লর অন্তর্গত, এখানে শুনানি সম্ভব নয়। এটা শুনে বানু কেঁদে ফেলে ও নিজের কষ্টের কথা বলতে থাকে। তখনই সেখানে উপস্থিত আইনজীবীর বেলার জন্য বানুর জন্য এগিয়ে আসে এবং তার হয়ে মামলা লড়তে রাজি হয়। এই খবর আব্বাসের কাছে পৌঁছায়। আব্বাস বানুকে বাড়িতে ডেকে নেয় এবং তার সামনে 3 বার তালাক বলে ও 2000 টাকা দিয়ে তাকে তালাক দিয়ে দেয়। এটা শুনে বানু ও তার বাবা হতবাক হয়ে যায়। আব্বাস বলে, এখন আমার ওকে কোনো খরচ দিতে হবে না, কারণ ও আমার স্ত্রী নয়। এরপর বানুর আইনজীবীর বেলার জন্য তাকে দেখতে আসে। বানু বলে, কোরআনে লেখা আছে শরীয়ত মোতাবেক এই তালাক বৈধ নয়, আমি কোরআন পড়েছি। তখন বেলার জন্য বলে, মানে সেকশন 125 এখনো প্রযোজ্য, কারণ আইনের দৃষ্টিতে তুমি এখনো তার স্ত্রী হিসেবে গণ্য। আদালতে বানুর শুনানি শুরু হয়। বেলার জন্য বানুর হক বা ভরণ পোষণের দাবি তুলে ধরে। আব্বাস বলে, আমি 3 মাস আগে তাকে তালাক দিয়েছি এবং 2000 টাকা দিয়েছি, তাই সেকশন 125 প্রযোজ্য নাই। বেলার জন্য বলে, শরীয়তের নিয়মে তালাক ঠিকভাবে হয়নি, তাই এটা বৈধ নয়। এটা মুসলিম পার্সোনাল লর বিষয়, আমরা নির্ধারণ করতে পারবো না তালাক বৈধ কিনা। এবং বলেন, তোমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডে যাও। 1975 সালে বানু মুসলিম ল বোর্ডে যায়। সেখানে তাকে বোঝানো হয় যে তোমার সমস্যা শরীয়তের আওতায় সমাধান হতে পারে, আদালতে যাওয়ার দরকার ছিল না। কাজী বলেন, তুমি স্বামীর বিরুদ্ধে মামলা করে ঠিক করছো না। বানু বলে, আমি কোরআন পড়েছি, আমি জানি আমার অধিকার কি। আমি আমার সন্তানদের ভালোভাবে বড় করতে চাই, তাই আমার ভরণ পোষণের দরকার। বানুর এই কথা শুনে কাজী রেগে যায় এবং তাকেও তার বাবাকে বেরিয়ে যেতে বলে। এরপর বানু আবার আদালতে ফিরে আসে। সেখানে সে বলে, আব্বাস আমাকে ভুলভাবে তালাক দিয়েছে, সে কখনো কোরআন পড়েনি, কিন্তু আমি পড়েছি। বেলার জন্য তার পক্ষ থেকে যুক্তি দেয়। জজ তখন সরাসরি কথা বলতে বলেন আব্বাসকে। এবার আব্বাস কিছুই বলে না। আব্বাস কিছুটা অসুস্থ বোধ করলে নিজ থেকে কোর্ট মুলতবি করার আবেদন করেন। কোর্টের কার্যক্রম শেষ হলে আব্বাস বানুর কাছে এসে বলেন, এবারে তুমি জিতে গেলে। আইনজীবী বেলার জন্য এটা লক্ষ্য করে সন্দেহ করে যে আব্বাস কিছু একটা চাল চালছে। এরপর হাইকোর্টের কার্যক্রম চলতে থাকে আরো 1 বছর। অবশেষে 1983 সালে হাইকোর্টের রায় দেয় বানুর পক্ষে, যেখানে আব্বাসকে প্রতি মাসে 180 টাকা ভরণ পোষণ দিতে নির্দেশ দেওয়া হয়। এই রায় ঘোষণার পর বেলার জন্য 1 বাক্স মিষ্টি নিয়ে যায় আব্বাসের চেম্বারে। সে হাসতে হাসতে জানায়, আপনি ইচ্ছা করে কেসটা হেরেছেন তাই না? কারণ আপনি জানেন এখন এই মামলা সুপ্রিম কোর্টে নিতে পারবেন, আর সেখানে গিয়ে তালাকের পুরো প্রক্রিয়াটি খতম করতে পারবেন। আব্বাস কিছুটা বিস্মিত হয়ে বলেন, আমি ভাবিনি আপনি এত দ্রুত সব বুঝে ফেলবেন। বেলা আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দেয়, আমরাও কিন্তু কম না মিস্টার আব্বাস। অবশেষে বানু কেস জিতে যায়। আদালত আদেশ দেয় যে আব্বাস প্রতি মাসে বানুকে 180 টাকা ভরণ পোষণ দেবে। কিন্তু এরপরে সমাজে বানুর বয়কট শুরু হয়। বাধ্য হয়ে বানু সন্তানদের নিয়ে আবার আব্বাসের বাড়ির বাগান ঘরে গিয়ে থাকতে শুরু করে, কারণ বিয়ের পর আব্বাস সেই জমি বানুর নামে করে দিয়েছিল। এদিকে সায়রাও বানুকে সাহায্য করে, তার খাবার দাবারে খেয়াল রাখে। তার কোনো অভিযোগ ছিল না। একদিন বানু খবর পায় তার বাবা মারা গিয়েছেন। মৃত্যুর আগে তিনি বানুর জন্য চিঠি রেখে যান। সেখানে লেখা ছিল, তুমি সঠিক পথে আছো, তোমার হকের জন্য লড়ে যাও। জানা যে আব্বাস ছেলেকে দেখতে আসে, কিন্তু বড় ছেলে তার সাথে কথা বলে না। এটা আব্বাস ভীষণ কষ্ট পায়। এরপর সে সুপ্রিম কোর্টে আপিল করে,
সুপ্রিম কোর্টে আব্বাস বলে এটা আর স্বামী স্ত্রীর ঝগড়া নয়, এটা ভারতীয় মুসলমানদের সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্ন। পাকিস্তান আলাদা হওয়ার পর ভারতীয় মুসলমানদের নিজেদের শরীয়ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। এই মামলা কোর্টে আসা উচিত নয়। জাজ ভাবনায় পড়ে যান। বেলার জন্য তখন কিছু বলতে পারে না, কারণ আব্বাসের যুক্তি একদিক থেকে সঠিক। এরপর পরবর্তী শুনানিতে বেলার জন্য বলে, আজ আমি কিছু বলবো না, আজ সাজিয়া বানু নিজে বলবেন। সাজিয়া বানু কোর্টে দাঁড়িয়ে বলেন, যে সমাজের কথা আব্বাস সাহেব বলছেন সেখানে শুধু পুরুষ নাই, নারী ও শিশুরাও আছে। কোরআনে মহিলাদেরও পড়াশোনার অধিকার আছে, কিন্তু কিছু লোক নিজেদের মতো করে কোরআনের ব্যাখ্যা দিয়ে নারীদের অধিকার কেড়ে নেয়। এই লড়াই হিন্দু মুসলমানের নয়, এটা একজন নারী অধিকার রক্ষার লড়াই। যেমন খুনের মামলায় বলা হয় না যে ধর্ম অনুযায়ী বিচার করতে হবে, তেমন আমি একজন মুসলমান হলেও একজন ভারতীয় নারী, তাই ভারতীয় সংবিধান অনুযায়ী আমার হক দাবি করার অধিকার আছে। জজ মনোযোগ দিয়ে শুনে বলেন, কোরআন ও ভারতীয় আইন দুটোকে বিবেচনা করে দেখা যায় এই বিষয়টি একজন ভারতীয় নারীর মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত। ভারতীয় সংবিধান অনুযায়ী সাজিয়া বানুকে তার হক দেওয়া হবে। এই রায় কোনো ধর্মীয় আইনের বিরুদ্ধে নয়, বরং সংবিধান ও মানবাধিকারের আলোকে দেওয়া হচ্ছে। ফলস্বরূপ সাজিয়া বানুকে প্রতি মাসে 180 টাকা করে ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি সেকশন 125-এর অন্যান্য মামলাগুলোকেও এই রায়ের ভিত্তিতে পর্যালোচনা করা হবে বলে জানানো হয়। আর এই নির্দেশনার মাধ্যমে কোর্টের কার্যক্রম শেষ হয়। অবশেষে সাজিয়া বানু মামলাটি জিতে যায়। রায় ঘোষণার পর সাজিয়া বানু বুঝতে পারেন তিনি তার ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াইয়ে জয়ী হয়েছেন। আদালত থেকে বেরিয়ে আসার সময় দূর থেকে আব্বাস ও সাজিয়া একে অপরের দিকে তাকিয়ে থাকে। সাংবাদিকরা সাজিয়া বানুকে ঘিরে ধরে নানা প্রশ্ন করে। একজন সাংবাদিক জানতে চাই, এখন আপনি কিভাবে চলছেন? সাজিয়া শান্তভাবে জবাব দেন, আমি এখন বাচ্চাদের কোরআন শরীফ শিখাই, সেই হাদিয়াতেই আমার সংসার চলে। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় সাজিয়া বানু কোরআন পাঠ করছেন, যা তার দৃঢ় বিশ্বাস, অধ্যবসায় ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। এরপর তাকে দেখা যায় মেয়েদের কোরআন শিক্ষা দিতে, নিজের অধিকার ও জ্ঞানের আলো অন্য নারীদের মধ্যে ছড়িয়ে দিতে। আর এইভাবে করে এই মুভিটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ভিডিওটি লাইক করতে ভুলো না কিন্তু।